সংসদের আগামী অধিবেশনে উঠছে মুক্তিযুদ্ধ অবমাননা আইন। এছাড়া যুদ্ধাপরাধী সংগঠন হিসেবে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধের বিষয়েও বিল আসবে। দীপ্ত টিভিকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে এসব তথ্য জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক। তিনি জানান, এখন থেকে সাধারণ মুক্তিযোদ্ধারা 10,000 টাকা করে মাসিক সম্মানী ভাতা পাবেন। সাক্ষাৎকারটি নিয়েছেন শাহনাজ শারমিন। মাননীয় মন্ত্রী, স্বাধীনতার 46 বছরে আমরা মুক্তিযোদ্ধাদের একটি সঠিক তালিকা প্রণয়ন কি করতে পেরেছি? এই মুক্তিযোদ্ধাদের এই বিষয়টির দিকে তাদেরকে সম্মান জানানো হচ্ছে না, কোনো কোনো ক্ষেত্রে অনেকেই বলছেন যে তাদেরকে অসম্মানিত করা হচ্ছে। প্রশ্নটা খুব যথার্থই করেছেন যে আমরা এই দীর্ঘদিনের মধ্যেও মুক্তিযোদ্ধাদের চূড়ান্ত তালিকাটা এখনও সমাপ্ত করতে পারিনি। আমরা সমাপ্ত করার সমস্ত আয়োজন শেষ করেছিলাম। প্রতি থানাতে 7 জনে, ওই থানার 7 জন মুক্তিযোদ্ধা সকল মুক্তিযোদ্ধাদের সামনে যাচাই বাছাই করবে প্রকাশ্যে। সেই কাজটার যখন তারিখ নির্ধারিত হয়, ইতিমধ্যে মহামান্য হাইকোর্টে একজনে মামলা করায় এবং ভুল তথ্য দিয়ে মামলা করেছে যে মুক্তিযোদ্ধাদের সংজ্ঞা নির্ধারিত না করেই যাচাই বাছাই কার্য হচ্ছে। প্রকৃতপক্ষে আমরা পূর্বেই সংজ্ঞা নির্ধারণ করেছি। সংজ্ঞা তাই আমরা আমাদের জবাব ইতিমধ্যেই মহামান্য আদালতে দিয়েছি। এখনও শুনানি হচ্ছে না। আপনারা জানেন যে হাইকোর্টে বেশ সময় লাগে। আমরা যদি পেছনের দিকে তাকাই, আমরা দেখতে পাই যে সরকার পরিবর্তনের সাথে সাথে এই তালিকাও পরিবর্তিত হয় এবং এই তালিকার কি কোনো বিজ্ঞান ভিত্তিক বা কোনো কি প্রক্রিয়া নিলে একজন ভুয়া মুক্তিযোদ্ধা এই তালিকায় প্রবেশ করতে পারে না, তাকে আমরা নির্ধারিত করতে পারি নাই কেন? আগে আপনারা জানেন যে বঙ্গবন্ধুকে হত্যা করার পর 10 বছর জিয়াউর রহমান, 10 বছর এরশাদ, 10 বছর খালেদা জিয়া এই দেশ পরিচালনা করেছেন। তারা রাষ্ট্র পরিচালনায় মুক্তিযুদ্ধের চেতনায় কখনো বিশ্বাসী ছিলেন না। তাই মুক্তিযোদ্ধাদের তালিকা প্রণয়নের জন্য তারা বাস্তব পক্ষে সঠিক কোনো উদ্যোগও নেন নাই। বিএনপি বিগত সময়ে তারা যে 44,000 মুক্তিযোদ্ধার তালিকাভুক্ত করেছেন, তা যে নিয়মে তালিকাভুক্ত হওয়ার কথা সেই নিয়ম অনুসরণ করেন নাই। তারা কেবলমাত্র একটা আবেদন নিয়ে বিনা তদন্তে সেগুলো গেজেট করেছেন, যার কারণে আমরা সেগুলো এসে স্থগিত করেছি। সরকারের সচিব পর্যায়ের লোকজন এবং বড় বড় কর্মকর্তারা এই সার্টিফিকেট নিতে তাদের চাকরি বৃদ্ধি করার জন্য চেষ্টা করছেন। এটি আসলে কোন পর্যায়ে গেলে একজন মুক্তিযোদ্ধার সুনামকে বিক্রি করে আমরা এই কাজটি করতে চাচ্ছি এবং কি কারণে এটি হচ্ছে? এটা নৈতিকতার চরম অবক্ষয় এবং যারা মুক্তিযুদ্ধ না করেও তাদের হয়তো ক্ষমতার অপব্যবহার করে অথবা ভুয়া কাগজপত্র তৈরি করে অথবা ভিন্ন যে কোনোভাবে প্রভাবান্বিত করে এই তালিকা হয়েছে। আপনারা দেখেছেন যে বর্তমান সরকার বা বিশেষ করে আমাদের মন্ত্রণালয় আমরা কোনো দ্বিধাগ্রস্ত হই নাই কে কোন পর্যায়ের উচ্চপদস্থ না নিম্নপদস্থ দ্বিধাগ্রস্ত না হয়ে সঠিকভাবে যেটা যারা বাস্তবে মুক্তিযুদ্ধ করেছে তাদেরকে নিয়ে আমরা মুক্তিযুদ্ধের তালিকা করছি। আপনারা গত বছর যখন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের ভাতা বাড়িয়েছিলেন তখন বলেছিলেন যে সাধারণ মুক্তিযোদ্ধাদের ভাতা 8 থেকে 10,000 টাকা উন্নীত করবেন, এই বিষয়টি আটকে আছে। আমরা বলেছিলাম যে এই জানুয়ারি মাস থেকে ইনশাল্লাহ আমাদের অর্থের জোগাড় হয়ে গিয়েছে। আমরা আশা করছি যে এই মাস থেকেই বকেয়া সহই আমরা দিতে পারবো। আপনি একটি বড় কাজ ছিল, আমরা জানি যে এটি আপনাকে কৃতিত্বেরই দাবিদার বলতে হবে যে বীরাঙ্গনাদের আপনারা মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দিতে শুরু করেছেন। 2টি তালিকা দিয়েছেন, কিন্তু আমরা যদি 1972 সালের ইতিহাসের দিকে তাকাই, তখন যে বিদেশি ডাক্তাররা বাংলাদেশে এসেছিলেন এই বীরাঙ্গনাদের চিকিৎসা করতে এবং নানা কাজে, তাদের হিসাব অনুযায়ী 2 লক্ষের অধিক আমাদের বীরাঙ্গনা ছিল, কিন্তু তার কোনো তালিকা আমরা খুঁজে পাচ্ছি না। আমরা ইতিমধ্যেই যেটা আমাদের মানে অবলিখিত বক্তব্য, সেটা লক্ষাধিক ইতিমধ্যে মৃত্যুবরণ করেছেন, স্বাভাবিক মৃত্যুবরণ করেছেন বা অভাবের তাড়নায় হয়েছে। কারণ নারীরা এমনি আয়ুষ্কাল একটু কম, তারা মৃত্যুবরণ করেছে। আর যারা বাকি আছেন তাদের তালিকা আমরা করছি এবং নারী কর্মকর্তাদের দিয়ে আমরা যাচাই বাছাই করছি। খুব সংক্ষিপ্ত বিবরণ। কথা হচ্ছে যে তারা যে যখনই তালিকাভুক্ত হন না কেন তারা জুলাই মাস থেকে ভাতা পেয়ে আসবেন। এই তালিকাটি আসলে কত বড় হতে পারে বা এই তালিকাটি কেন আমাদের কাছে নেই? সেই সময় তালিকাটিও অনেক বড় ছিল। সেই সময় কাজটি যখন শুরু হয়েছিল আসলে সরকারিভাবে সেটা সংরক্ষণ করে নাই। আর সবচেয়ে দুঃখজনক ব্যাপার হচ্ছে এগুলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ছিল। রাজাকার, আল বদর, আল শামসের তালিকাও স্বরাষ্ট্র মন্ত্রণালয় ছিল, কারণ তারা তখন স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বেতন নিত যারা তালিকাভুক্ত ছিল।
নিজামীরা এই বিগত দিনে যখন ক্ষমতায় ছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সমস্ত কাগজপত্র সেগুলো তারা সরিয়ে ফেলেছে, কারণ ওরা বুঝতেছিল একদিন না একদিন এই তালিকা মানুষ খোঁজ করবে আর সামনে আসবে, সেই জন্য তারা সেগুলো ধ্বংস করে দিয়েছে। তাই আমাদের নতুনভাবে তালিকা করার জন্য এই কথা প্রসঙ্গে একটু জানতে চাই, আপনারা রাজাকারের একটি তালিকা করার কথা বলেছিলেন, সেটি আসলে কি? হ্যাঁ, সেটা আল বদর, আল শামস, রাজাকার সকলের তালিকাই আমরা দেওয়ার জন্য, প্রণয়নের জন্য উপজেলা পর্যায়ে উপজেলা কর্মকর্তা, থানা কর্মকর্তা অনেক থানায় রক্ষিত আছে এবং থানা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলকে আমরা দায়িত্ব দিয়েছি যে তারা তালিকা প্রণয়নের পর আমরা সব তালিকাগুলো একত্রে মিলিয়ে আমরা আবার রিচেক করে কেউ যেন নিজের আবার ব্যক্তিগত হয়তো শত্রুতাবশত এই কাজটি যেন করতে না পারে, কারণ অন্যায়ভাবে একজনকে একটা কলঙ্কের কালিমা দেওয়া এটা কোনো মতেই ঠিক হবে না। মুক্তিযুদ্ধ কমান্ড কাউন্সিলের কথা বলছিলেন, একই সাথে মুক্তিযোদ্ধা সংসদও আছে। 1972 সালে বঙ্গবন্ধু তাদেরকে যেই সম্পদগুলো দিয়েছিল 32টি প্রতিষ্ঠান, যেই প্রতিষ্ঠানের লাভ দিয়ে মুক্তিযোদ্ধাদের অনেক কিছু করা হবে, কিন্তু সেই প্রতিষ্ঠানগুলোর একটি মাত্র প্রতিষ্ঠান পূর্ণিমা ফিলিং স্টেশন ছাড়া আর সবকটি লোকসানে আছে এবং তারা নানান ধরনের রাজনৈতিক কাজেই ব্যস্ত থাকে বেশি। আপনারা শুনলে আরও কষ্ট পাবে জাতি, যে বঙ্গবন্ধু শুধু লাভজনক নয় এবং সেরা প্রতিষ্ঠানগুলো দিয়েছিলেন, কল্যাণ ট্রাস্টকে দিয়েছিলেন, মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টকে। বিগত দিনে যারা ক্ষমতায় ছিলেন, আমি বলেছি যে 30 বছর তারা ছিল, তারা সমস্ত সম্পদ এটা হরিলুট করেছে, নাম কাগজে নাম মাত্র মূল্যে পানির দামের চেয়ে কম দামে সেগুলো বিক্রি করে দিয়েছে। এখন যে সম্পদগুলো আছে আমরা এটুকু অন্তত পক্ষে সব কিছু আমাদের নিয়ন্ত্রণে নিয়ে আসছি। আগামী মাসে আমরা আশা করছি হয়তো মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে সাথে বৈঠক করে চূড়ান্ত দিক নির্দেশনা গ্রহণ করে আমরা এই সম্পদ যেগুলো সংরক্ষিত এখনও রক্ষা করতে পেরেছি সেগুলোর ব্যবস্থা হবে। আরেকটা ভালো খবর এর মধ্যে, খারাপের মধ্যে, যে যেইটুক সম্পদ এখনও আছে সব দখলে আছে, সেগুলোর কাগজপত্র, রেকর্ড, খাজনা খারিজ সব আপডেট। সর্বশেষ আমরা যে প্রশ্নটি রাখতে চাচ্ছিলাম, আপনারা মুক্তিযুদ্ধ নিয়ে কটূক্তি করলে, কোনো ধরনের কটূক্তি হলে যে মুক্তিযুদ্ধ অবমান আইন যেটি করার কথা বলছিলেন, আইন কমিশন একটি খসড়া আপনাদের পাঠিয়েছে, সেটি আসলে কি অবস্থা? আমার কাছে এসে পৌঁছেছে, আমি এখনো পড়া শেষ করতে পারিনি, তবে মোটামুটি আইনটা আমার মনে হয় আরেকটু শক্ত হওয়া উচিত। যাক, মোটামুটি একটা ভালো আইনি, যেটা আমি প্রথমবার চোখ বুলিয়েছি কিন্তু সবটুকু দেখা শেষ হয়নি। তো আমরা আইন আগামী পার্লামেন্টে ইনশাল্লাহ উঠবে। একই সাথে জামাত ইসলামকে নিষিদ্ধকরণের জন্য যুদ্ধ অপরাধী দল হিসাবে সেই আইনও আগামী পার্লামেন্টে ওঠার ব্যবস্থা হচ্ছে ইনশাল্লাহ। আমরাও আশা করছি এই কাজগুলো আপনারা দৃঢ়তার সাথে করতে পারবেন। মাননীয় মন্ত্রী, আপনাকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। একই সাথে আপনাকে ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। আপনাদের মিডিয়া, এই দীপ্ত টেলিভিশনের মাধ্যমে সারা দেশবাসীকে আমি আমাদের স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাচ্ছি এবং জাতি যেন মুক্তিযুদ্ধের চেতনায় চলতে পারে সেই জন্য সহযোগিতা কামনা করছি। ধন্যবাদ।